প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার দ্বিতীয় দিনের পাঠে আমার ইউটিউব চ্যানেল উইল অ্যান্ড ওয়ে। তো আমরা গতদিন যতটুকু আমরা পড়াশোনা করেছিলাম তার দ্বিতীয় আজকে যেটা নিয়ে পড়াশোনা করব সেটা হলো কোষ কী কী উপাদান নিয়ে গঠিত হয়। কোষকে আমরা জানি আমাদের জীবনের গঠনগত এবং কার্যগত একককে কোষ বলা হয়। ঠিক আছে, দেখো এখানে বলা হচ্ছে যে কোষে কতগুলো উপাদান রয়েছে যাদের অঙ্গাণু বলে। ঠিক আছে, তো আমরা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে যদি পর্যবেক্ষণ করি তাহলে কি বলা হচ্ছে, প্রতিটি কোষেই তিনটি বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এগুলি হলো, দেখো একটা কোষের মধ্যে আমরা কয়টা বৈশিষ্ট্য তাহলে পেয়ে যাচ্ছি? তিনটা বৈশিষ্ট্য। একটা হলো কোষ পর্দা বাইরে থাকবে, নিউক্লিয়াস মধ্যে, আর সাইটোপ্লাজমের উপস্থিতি। এই বৈশিষ্ট্যগুলোর জন্যই কোষের ভেতরে সব কাজ কোষের সাথে পরিবেশের মিথস্ক্রিয়া সম্ভবপর হয়। ঠিক আছে, আমরা এবার দেখি। ঠিক আছে, তাহলে আমি কটা জিনিস জানলাম? কোষের তিনটা জিনিস জানলাম। এইবার আমরা যাচ্ছি প্লাজমা পর্দা ও কোষ পর্দা। ঠিক আছে, প্রাণীকোষের সবচেয়ে বাইরের যে আবরণীটিকে কোষীয় উপাদান তার বহি পরিবেশ থেকে পৃথক রাখে তাকে কোষ পর্দা বলে। অর্থাৎ কোষকে বাইরের পরিবেশ থেকে যে আলাদা রাখে তাকেই কোষ পর্দা বলা হয়। ঠিক আছে, এইবার কি বলা হচ্ছে? আচ্ছা দেখো, কোষের ভিতরে কিছু কিছু বিষয়ে অনুপ্রবেশ ঘটে এবং বেশ কিছু বস্তু বেরিয়ে যায়। এই যে প্রশ্নবোধক চিহ্ন, দুইটা জিনিস হচ্ছে। তাহলে এখানে আবরণীটাকে কি বলা হচ্ছে? কোষ পর্দা। ঠিক আছে, তো যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড বা অক্সিজেনের মতো কিছু বস্তু বেপন প্রক্রিয়ায় কোষের মধ্যে চলাচল করতে পারে। ঠিক আছে, হ্যাঁ, এছাড়া কী বলছে, বস্তুগুলি উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে স্বতঃস্ফূর্তভাবে প্রবাহিত হয়। তাহলে উচ্চ থেকে নিম্ন স্থান, কোনো দিকে বেশি থাকবে, বেশি থেকে কমের দিকে যাবে। ঠিক আছে, অনেকটা এই ধরনের পরিবেশের ঘটনা ঘটে কিন্তু। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডের মতো কিছু পদার্থ কোষের ভেতরে অধিক মাত্রায় জমা হয়। তাহলে কি হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড কোষীয় বিপাকের ফলে উৎপন্ন বর্জ্য পদার্থ। ঠিক আছে, আমরা পরিবেশ থেকে অক্সিজেন নিচ্ছি আর কোষে গিয়ে কোষের পরে অক্সিজেন কী হয়? শ্বসন কার্যের ফলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। সেইটুকু কী হচ্ছে? বিপাকের ফলে বর্জ্য পদার্থ হিসেবে উৎপন্ন হয়। তাই কোষ থেকে এর বহিষ্করণ বা রেচন আবশ্যক। ঠিক আছে, কোষের কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব অন্তঃপরিবেশে কম। যেহেতু অন্তঃপরিবেশ ও বহিঃপরিবেশ, অন্ত মানে কোষের ভিতরে যে পরিবেশ এটা অন্তঃপরিবেশ, আর কোষের বাইরে যেটা এটা বহিঃপরিবেশের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বের পার্থক্য সৃষ্টি হয়। তখন কার্বন ডাইঅক্সাইড তার বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে কী হয়? বাইরে বেপন প্রক্রিয়ায় বেরিয়ে যায়। তাহলে বোঝা গেল, যখন কোষের ভিতরে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেড়ে যাবে তখন বাইরের দিকে কম থাকবে, কোষের বাইরে তখন বেপন প্রক্রিয়ায় কোষের ভিতর থেকে বাইরে বেরিয়ে যাবে। একইভাবে কোষের ভিতরে অক্সিজেনের ঘনত্ব হ্রাস পেলে কোষের বহিঃপরিবেশে যদি অক্সিজেন বেশি থাকে তখন বেপন প্রক্রিয়ায় কোষের অন্তঃপরিবেশে প্রবেশ করে। ঠিক আছে, এখানে গ্যাসের আদান প্রদানটা হচ্ছে, এবং এটা কার মাধ্যমে হচ্ছে? আমাদের কোষ পর্দা বা প্লাজমা পর্দার মধ্যে দিয়ে। জলের পরিবহনের বেপন নীতিও সেম। যেভাবে গ্যাসটা কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন হয়েছে, ঠিক কোষ পর্দার মধ্যে এমন একটি প্রবেদক ভেদ্য পর্দার মধ্য দিয়ে জলের পরিবহনকে অবিশ্রবণ বলে। ঠিক আছে, কোষ পর্দা বা প্লাজমা পর্দার মধ্য দিয়ে জলের পরিবহন ও জলের দ্রবীভূত পদার্থের পরিমাণ দ্বারা প্রভাবিত হয়। ঠিক আছে, তারপর আমরা যাচ্ছি নেক্সট পেজে। কি বলেছে দেখো, সুতরাং অবিশ্রবণটা বলা হচ্ছে কি, দেখো অবিশ্রবণ হলো প্রভেদক ভেদ্য পর্দা। প্রভেদক মানে ওই যে থাকলো পর্দার মধ্য দিয়ে উচ্চ জল ঘনত্ব বিশিষ্ট স্থান থেকে নিম্ন জল ঘনত্ব বিশিষ্ট স্থানের দিকে সাম্য অবস্থায় না পৌঁছানো পর্যন্ত জলের পরিবহন হয়। ঠিক আছে, ওই সেম কথা, কোষের ভিতরে যখন জলের ঘনত্ব কম থাকবে, বাইরে বেশি থাকলে ভিতরে ঢুকবে, আর ভিতরে বেশি হলে বাইরে চলে যাবে। দেখো এখানে একটা কিছু বলা হচ্ছে, হ্যাঁ, একটা পরীক্ষার মতো বলা হচ্ছে এটা ঘটনা। দেখো, পরিবেশীয় মাধ্যমে জলের ঘনত্ব কোষীয় মাধ্যমে অপেক্ষাকৃত বেশি হলে যেটা বললাম, বহিঃপরিবেশের দ্রবণটি লঘু প্রকৃতির হলে অবিশ্রবণ প্রক্রিয়ায় কোষে জল প্রবেশ করবে এবং বহিঃপরিবেশীয় দ্রবণকে লঘুসারক
দ্রবণ বলে। ঠিক আছে, লঘুসারক দ্রবণ বলে কাকে বলে? যদি আমরা দেখি বহিঃপরিবেশে দ্রবণটি লঘু প্রকৃতি হলো, আর তখন অবিশ্রবণ প্রক্রিয়ায় কোষে জল প্রবেশ করবে। আবার দেখো, এমন অবস্থায় কোষের মধ্য দিয়ে উভয় দিকে জল চলাচল করে। উভয় দিক মানে কি? কোষ পর্দার বাইরেও একবার যাবে, ভিতরেও যাবে। দেখো, যে পরিমাণ জল কোষ থেকে বেরিয়ে যায় তার তুলনায় বেশি পরিমাণ জল কোষের ভিতরে প্রবেশ করে। এর সামগ্রিক ফল হলো কোষে জল প্রবেশ করে। তাহলে এর ফলে কী হয়? কোষটি রসস্ফীত হয়, মানে জল বেড়ে যায়। 2 নম্বর দেখো, বহিঃপরিবেশীয় মাধ্যমে ও কোষীয় মাধ্যমে জলের ঘনত্ব সমান হলে কোষ পর্দার মধ্য দিয়ে জলের পরিবহন ঘটে না। ঠিক আছে, এরূপ বহিঃপরিবেশীয় দ্রবণকে সমসারক দ্রবণ বলে। মানে ভিতরে এবং বাইরে যদি সমান পরিমাণে হয়ে যায় তাহলে কী হবে? জলের আর কোনো পরিবর্তন হবে না, তখন তাকে বলা হয় সমসারক দ্রবণ। ঠিক আছে, এক্ষেত্রে কোষ পর্দার মধ্য দিয়ে উভয় দিকে জলের পরিবহন ঘটে। যে পরিমাণ জল কোষে প্রবেশ করে ঠিক একই পরিমাণ জল কোষ থেকে বেরিয়ে যায়, সুতরাং সামগ্রিকভাবে জলের পরিবহন ঘটে না, তাই কোষের আকারের অপরিবর্তিত থাকে। তাহলে বোঝা গেল, কোষের দেখো উভয় দিকে জলের পরিমাণ যদি সমান থাকে তাহলে কিন্তু আর বেরোবে না, ভিতরে ঢুকবে না, তখন কী হবে? কোষের আকারটাও অপরিবর্তিত থাকবে, মানে সেম থাকবে আকারটা। 3 নম্বর দেখো, বহিঃপরিবেশীয় মাধ্যমে জলের ঘনত্ব কোষীয় মাধ্যমে অপেক্ষা কম হলে, ঠিক আছে, বহিঃপরিবেশীয় দ্রবণের ঘনত্ব বেশি হলে, বহিঃপরিবেশের বাইরে যদি বেশি হয়, অবিশ্রবণ প্রক্রিয়ায় কোষ থেকে জল বেরিয়ে যায়। ঠিক আছে, এই ধরনের বহিঃপরিবেশীয় দ্রবণকে অতিসারক দ্রবণ বলে। অতিসারক দ্রবণ কোনটা? যদি বহিঃপরিবেশে মাধ্যমে জলের ঘনত্ব কোষীয় মাধ্যম অপেক্ষা কম হলে, ঠিক আছে, তখন কী হবে? বহিঃপরিবেশীয় ঘনত্ব বেশি হলে তখন জলটা কী হবে? বেরিয়ে যাবে। হ্যাঁ, তাহলে বহিঃপরিবেশের যে দ্রবণটা, ঘন দ্রবণ যেটা ছিল সেটাকে অতিসারক দ্রবণ বলে। এক্ষেত্রে জল ও কোষ পর্দার মধ্য দিয়ে উভয় দিকে পরিবাহিত হয়, কিন্তু যে পরিমাণ জল কোষ থেকে বেরিয়ে যায় সে তুলনায় কম পরিমাণ জল কোষে প্রবেশ করে। এই কারণে কোষটি কুঞ্চিত হয়ে যায়, ছোটো হয়ে যাওয়া। ঠিক আছে, সুতরাং অবিশ্রবণ হলো, তাহলে অবিশ্রবণটা কি? প্রবেদক ভেদ্য পর্দার মধ্য দিয়ে সংগঠিত এক বিশেষ ধরনের বেপন প্রক্রিয়া। ঠিক আছে, এটা মুখস্থ করতে। অবিশ্রবণ কী তাহলে বোঝা গেল? প্রবেদক ভেদ্য পর্দার মধ্য দিয়ে সংগঠিত এক বিশেষ ধরনের বেপন প্রক্রিয়া। বেপন প্রক্রিয়াটা মনে আছে, ঘনত্ব বেশি হলে কম ঘনত্বের দিকে মুভমেন্ট করে যে অণুগুলি। ঠিক আছে, দেখো এখানে 2টা উদাহরণ দেওয়া আছে। একটি ডিমকে হাইড্রোক্লোরিক অ্যাসিডে রেখে তার খোলকটি বের করে নাও। খোলকটি প্রধানত ক্যালসিয়াম কার্বনেট দ্বারা তৈরি। এই অবস্থায় ডিমটিকে একটি পাতলা বহি আবরণী থাকে। এবার ডিমটিকে বিশুদ্ধ জলে রাখো, 5 মিনিট পর্যবেক্ষণ করো। আমরা কি পর্যবেক্ষণ করলাম? ডিমটি স্ফীত হচ্ছে, মানে জলটা বাড়ছে, এই পরিমাণ জল প্রবেশ করছে। একই ধরনের খোলকবিহীন ডিমকে, ঠিক আছে, আবার দেখো এটা উল্টা ঘটনা হবে। ডিমকে লবণের ঘন দ্রবণে, লবণটার ঘন দ্রবণ থাকলে কী হবে? পর্যবেক্ষণ করলে ডিমটি কুঞ্চিত হয়, কারণ বাইরে ঘন আছে, তাহলে জলটা কী হবে? বাইরের দিকে বেরিয়ে যাবে। এই বলে যে জলের লবণে বেরিয়ে আসে, কারণে লবণের দ্রবণটির তুলনামূলকভাবে অধিক ঘনত্ব বিশিষ্ট। শুকনো কিশমিশ একই ঘটনা ঘটবে। ওই যেখানে বলা হচ্ছে, এটা তোমরা বাড়িতে একটু ভালোভাবে পড়ে নেবে। ঠিক আছে, একই ঘটনা। তারপরে পেজে আমরা চলে যাচ্ছি। ঠিক আছে, এখানে একটু পড়ে নাও। কোষ পর্দার নমনীয়তা কোষকে বহিঃপরিবেশ থেকে খাদ্য, এইটা খুব ইম্পর্ট্যান্ট। এই যে কোষ পর্দার নমনীয়তা কোষকে তার বহিঃপরিবেশ থেকে খাদ্য ও অন্যান্য জৈব বস্তু গ্রহণে সক্ষম করে তোলে। এই প্রক্রিয়ায় খাদ্য গ্রহণকে এন্ডোসাইটোসিস বলে। এটা পরীক্ষায় অনেক সময় 1 মার্কের জন্য আসে। ঠিক আছে, এন্ডোসাইটোসিস কি? এই জায়গাটা মুখস্থ করে নেবে। এককোষীয় জীব অ্যামিবা এই পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। দেখো তারপরে পেজটা দেখো, বিদ্যালয়ের গ্রন্থাগার বা এটা তখন ইন্টারনেট তখন আমাদের ঘরে ঘরেই আছে। আমরা ইচ্ছা করলে মোবাইলের সাহায্যে ইন্টারনেটে খুলে আমরা এটা সার্চ করে দেখতে পারি। ঠিক আছে, তারপরে দেখো আমরা একটু বললাম কোষ পর্দা। এইবার দেখো কোষ প্রাচীর। আমরা আরেকটু যাচ্ছি, আরেকটা শব্দ, কোষ প্রাচীর। উদ্ভিদ কোষে কোষ পর্দা ছাড়াও অপর একটি দৃঢ় মানে কি? শক্ত আবরণী, বহি আবরণী থাকে, একে কোষ প্রাচীর বলে।
কোষ পর্দা ছাড়াও আরেকটা প্রাচীর থাকবে, তাকে কোষ প্রাচীর বলা হয়। কোষ প্রাচীর কোষ পর্দার বাইরের দিকে অবস্থান করে। উদ্ভিদের কোষ প্রাচীর প্রধানত সেলুলোজ দ্বারা গঠিত হয়। সেলুলোজটা কি তাহলে? সেলুলোজ, এটা শব্দ পেলের উত্তর। সেলুলোজ একটি জটিল যৌগ। এটি উদ্ভিদকে উদ্ভিদকে গাঠনিক দৃঢ়তা প্রদান করে। ঠিক আছে, শক্ত হয়ে যায় যে গাছ, তার জন্যই। যখন উদ্ভিদ কোষ থেকে জল অভিস্রবণ প্রক্রিয়ায় বেরিয়ে যায়, তখন কোষের প্রোটোপ্লাজমে কুঞ্চন ঘটে। কুঞ্চন মানে ছোট হয়ে যাওয়া, ঠিক আছে, কুঁচকে যাওয়া। কোষ পর্দা কোষ প্রাচীর থেকে বিচ্ছিন্ন হয়ে ভেতরের দিকে সরে আসে, কারণ ভিতরের দিকে ঢুকলেই তো ছোট হবে। এই ঘটনাকে প্লাজমোলাইসিস বলে। যদি পরীক্ষায় আসে প্লাজমোলাইসিস কি, তাহলে কি বলবে? জলটা যখন বেরিয়ে যাবে তখন প্রোটোপ্লাজম ভিতরে থাকে, আমি বলেছিলাম প্রোটোপ্লাজমটা কী হবে? কুঞ্চিত হবে। একেই বলে প্লাজমোলাইসিস। ঠিক আছে, এখানে আবার একটা উদাহরণ আছে। এটা একটু তোমরা বাড়িতে এটা পড়বে, না বুঝলে আমরা পরের ক্লাসে আমরা দেখব, আমাকে কমেন্ট দেবে আমার চ্যানেলে, আমি পরে এটা বুঝিয়ে দেবো। ঠিক আছে, তারপরে যে পেজটাতে আমরা যাচ্ছি, দেখো এই জায়গাটা ইম্পর্টেন্ট। কোষ প্রাচীর থাকায় উদ্ভিদ, ছত্রাক, ব্যাকটেরিয়া কোষ পরিবেশেও অতি লঘুসারক দ্রবণের সংস্পর্শে এলেও বিদীর্ণ না হয়ে টিকে থাকতে পারে। আসলে এই ধরনের পরিবেশ থাকলে কোষ অভিস্রবণ প্রক্রিয়ায় জল শোষণ করে, এর ফলে কোষটি রসস্ফীত হয়, কোষ প্রাচীরের উপর চাপ সৃষ্টি করে। কোষ প্রাচীর আবার রসস্ফীত কোষের উপর সমান ও বিপরীতমুখী চাপ প্রয়োগ করে। বিপরীতমুখী চাপ মানে কি? এই দিক দিয়েও চাপ হচ্ছে, এই দিক দিয়েও চাপ হচ্ছে, এটা হলো বিপরীতমুখী চাপ। আর মধ্যখানে কোষ প্রাচীরটা ঠিক থেকে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এইবার আমরা যাই গিয়ে নেক্সট যে থাকে কোষের মধ্যে, সেটা হলো নিউক্লিয়াস। খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, দেখো আমরা একটি পেঁয়াজের খোসার অস্থায়ী মাউন্ট তৈরি করেছিলাম, মনে আছে? এই যে আমরা স্যাফরানিন দ্রবণ দিয়ে, রঞ্জক দিয়ে রং করেছিলাম। তাহলে আমরা কি বলেছে? আমরা চেষ্টা করে পেঁয়াজের খোসার উপর স্যাফরানিন রঞ্জকের দ্রবণ যোগ করেছিলাম, কিন্তু কেন? এটা কেন প্রশ্ন আসছে। পেঁয়াজের খোসার অস্থায়ী মাউন্ট স্যাফরিন রঞ্জকের দ্রবণ প্রয়োগ না করে যদি পর্যবেক্ষণ করি, তাহলে আমরা কি দেখতে পাবো? স্যাফরানিন প্রয়োগ না করেই মাউন্টটি দেখার চেষ্টা করলাম, তখন কি দেখা যাবে? দুটি পার্থক্য দেখা যাচ্ছে। পেঁয়াজের খোসায় অস্থায়ী মাউন্টে স্যাফরানিন দ্রবণ প্রয়োগ করলে সব কোষ সমভাবে রঞ্জিত হয়েছিল কি? আচ্ছা, ঠিক আছে, রঞ্জিত হলেই আমরা দেখতে পাবো। ঠিক আছে, কারণ দেখো স্যাফরানিন দ্রবণ ছাড়াও কোষকে রঞ্জিত করার জন্য আয়োডিন দ্রবণ বা মিথিলিন ব্যবহার করা যেতে পারে। তাহলে এটা আমরা কি বলছি? কোষ নিউক্লিয়াসকে দেখার জন্য কিন্তু আমরা মাউন্ট করেছিলাম। ঠিক আছে, তো এখানে কাজ আছে, কাজটা তোমরা দেখে নেবে। আমরা তারপরের পেজে চলে যাই। দেখো প্রতিটি কোষের কেন্দ্রীয় অংশে কি কোনো গাঢ় রঙে রঞ্জিত বর্তুলাকার বা ডিম্বাকার বিন্দুবৎ গঠন দেখা যায়, এই গঠনটিকে নিউক্লিয়াস বলে। ঠিক আছে, তোমাদেরকে একটা নিউক্লিয়াসের আমি ছবি দেখাচ্ছি। এই হলো একটা নিউক্লিয়াসের ছবি, দেখেছো? এরকম গোল থাকে নিউক্লিয়ার পোর, এখানে ক্রোমাটিন থাকবে, মধ্যে নিউক্লিয়াসের মধ্যে আরেকটা থাকে, এটাকে নিউক্লিওলাস বলে। আর এই যেখানে জেলির মতো অংশ থাকে, এটাকে বলে নিউক্লিওপ্লাজম। ঠিক আছে, আর এই যে গ্যাপ দিয়ে নিউক্লিয়ার পোরে থাকে শক্ত, এটাকে বলে নিউক্লিয়ার এনভেলাপ খামের মতো একটা এনভেলাপ হয়ে গেল। ঠিক আছে, তো তারপরে আমরা দেখছি নিউক্লিয়াস একটি দ্বিস্তরীয় আবরণ দ্বারা আবৃত থাকে, এটা মনে রাখতে হবে। একে নিউক্লিয়ার পর্দা বলে, মানে নিউক্লিয়ার মেমব্রেন আমরা ইংরেজিতে বলেছিলাম। নিউক্লিয় পর্দায় অসংখ্য ছিদ্র থাকে, ওই যে একটা ছিদ্র নিউক্লিয়ার পৌর, যেটাকে পৌর, ছিদ্র মানে ইংরেজিতে পৌর বলা হয়। ঠিক আছে, এই বিভিন্ন বস্তু নিউক্লিয়াসের ভেতর থেকে বাইরে স্থানান্তর, ওই পৌর মানে ছিদ্র দিয়ে আসা যাওয়া করবে। নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজম আসে। ঠিক আছে, নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে আসে। দেখো নিউক্লিয়াসে ক্রোমোজোম বর্তমান, এই যে ক্রোমাটিন দেখেছিলাম, এটাই ক্রোমোজোম হয়ে যাবে। কোষ বিভাজনের শুরুর ঠিক আগেই শুধুমাত্র ক্রোমোজোমগুলোকে দেখা যায়। এই সময় এরা দণ্ডাকার বিশিষ্ট হয়, মানে একটু মোটা হয়ে যায়। ক্রোমোজোম পিতামাতা ও পরবর্তী প্রজন্মের বৈশিষ্ট্য বংশানুসরণের বার্তা। দেখো
এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন। ক্রোমোজোম পিতামাতা থেকে পরবর্তী প্রজন্ম, মানে পিতামাতার পরবর্তী সময় যে সন্তানরা আসে, পরবর্তী প্রজন্ম বংশানুসরণে, মানে বংশকে অনুসরণ করে নিয়ে যায়, বার্তা নিয়ে যায়, খবর নিয়ে যায়, কি কি হবে এই বংশে, ডিএনএ, এটাকে মুখস্থ করতে হবে, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড অনুরূপে বহন করে। দেখেছ, ক্রোমোজোম ডিএনএ ও প্রোটিন দ্বারা গঠিত। তাহলে ক্রোমোজোমটা কী দিয়ে তৈরি থাকে? দুইটা জিনিস দিয়ে, মেইনলি ডিএনএ এবং প্রোটিন। ডিএনএ অণুগুলি নির্মাণ ও সংগঠনের জন্য প্রয়োজনীয় বার্তা বহন করে। ডিএনএকে কার্যকরী অংশকে জিন বলে, খুব ইম্পর্টেন্ট। আমরা বলি জিনে নেই, জিনে নেই, তারা কী হলো, ডিএনএর কার্যকরী অংশকে কী বলে? জিন বলে। ঠিক আছে, বিভাজিত হচ্ছে না এমন অবস্থায় কোষে ডিএনএ ক্রোমাটিন বস্তুর অংশ হিসাবে অবস্থান করে। যখন বিভাজনের সময় আসবে তখনই কিন্তু এটা একটু গাঢ় হয়ে আস্তে আস্তে ক্রোমোজোম তৈরি হয়। ঠিক আছে, ক্রোমাটিন বস্তু পেঁচানো তন্তু মতো অবস্থান করে দৃশ্যমান। আমি দেখিয়েছিলাম ক্রোমাটিনের ছবিটা তোমাদেরকে। ঠিক আছে, এই যে কোষ বিভাজনের শুরুতে ক্রোমাটিন বস্তু সংগঠিত হয়ে ক্রোমোজোম গঠন করে। ঠিক আছে, কোষীয় প্রজননে যখন আমাদের কোষের প্রজনন, মানে কি, একটা কোষ থেকে দুটা কোষ হবে, কোনো সময় চারটা হবে, নিউক্লিয়াসটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সময় একটি কোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ গঠন করে। দুটি অপত্য মানে একটা কোষ থেকে বিভাজিত হয়ে দুটো কোষ তৈরি হয়। ঠিক আছে, একটি কোষ কিভাবে গঠিত হবে এবং পরিণত অবস্থায় কি হবে নিরূপণ করা নিউক্লিয়াস ও তার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। ঠিক আছে, তারপরে দেখো ব্যাকটেরিয়ার মতো কিছু অংশে কী থাকে? নিউক্লিয় আবরণী অনুপস্থিত থাকে, দুর্বল থাকে। হ্যাঁ, এই নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে বা প্রাণীর ক্ষেত্রে বলা হচ্ছে নিউক্লিক অ্যাসিড সমন্বিত ধরনের অস্পষ্ট নিউক্লিয় অঞ্চলকে নিউক্লিয়েট বলে। দেখো, এটাও একটা খুব ইম্পর্টেন্ট। নিউক্লিয়েট কাকে বলে? যেখানে নিউক্লিয়, কেউ পর্দা থাকবে না, আবরণী থাকবে না, সেটাকে বলা হয় নিউক্লিয়েট। ঠিক আছে, এটা একটু শিখতে হবে 1 মার্কের জন্য। যেসব জীবের কোষে নিউক্লিয় আবরণী থাকে না তাদের প্রোক্যারিওটিক জীব বলে। তাহলে এখানে আরেকটা সংজ্ঞা পেয়ে গেলাম। প্রোক্যারিওটিক জীব কি? প্রো মানে আদি, আর ক্যারিওটিক মানে ক্যারিয়ান বা নিউক্লিয়াস। অপরদিকে জীবের কোষে নিউক্লিয় আবরণী থাকে তাদের ইউক্যারিওটিক জীব বলে। তাহলে দুটা পেলাম, যদি নিউক্লিয়াসে আবরণী থাকে তাহলে ইউরেটিক, ঠিক আছে, ইউক্যারিওটিক জীব, আর যদি না থাকে তাহলে প্রোক্যারিওটিক জীব। ঠিক আছে, তো প্রোক্যারিওটিক কোষে ইউক্যারিওটিক কোষে উপস্থিত, দেখো আর একটু সময় থেকে আমরা দেখে নিই। সাইটোপ্লাজমে অঙ্গাণুগুলোর মধ্যে বেশিরভাগ অঙ্গাণুগুলি অনুপস্থিত থাকে। ঠিক আছে, সেই অঙ্গাণুগুলির কি বলছে দেখো, অঙ্গাণুগুলোর বেশিরভাগ কাজও সাইটোপ্লাজমে উপস্থিত দুর্বলভাবে গঠিত সম্পাদিত হয়। শালক সংশ্লেষকারী প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়া কোষে ক্লোরোফিলগুলি থলির মধ্যে অবস্থান করে, ইউক্যারিওটিক প্লাস্টিড নয়। দেখো, ইউক্যারিওটিক কোষের মতো প্লাস্টিডে নয়। ঠিক আছে, তাহলে আমরা এই দেখো এখানে আমরা পেলাম প্রোক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষের একটা ছবি পেলাম। এই যে নিউক্লিয়াস আছে কিন্তু কোনো নিউক্লিয় আবরণী নেই। যদি আবরণী থাকতো তাহলে এটা হয়ে যেত, কী হয়ে যেত? ইউক্যারিওটিক জীব হয়ে যেত। দেখো, এই যে ইউক্যারিওটিক, এই যে ইউক্যারিওটিক। ঠিক আছে, তো এখানে রাইবোজোম আছে, কোষপর্দা আছে, কোষ প্রাচীর আছে। ঠিক আছে, তোমাদেরকে আর বেশি আজকের জন্য এতটুকুই আমরা রাখলাম, যে আমরা নেক্সট ক্লাসে আবার পরবর্তী সময় আমরা করব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। তোমরা চেষ্টা করবে আমার এই ইউটিউব চ্যানেল উইল অ্যান্ড ওয়েকে সাবস্ক্রাইব করে আগামী যে ভিডিওগুলি আসবে সেটি দেখার জন্য তোমরা সুবিধা নেবে অবশ্যই। ধন্যবাদ সবাইকে।